জুলাই সনদ এবং গেজেট এই দুটোর মধ্যে তফাৎ আছে, এবং জুলাই সনদের মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, গেজেটে সেটি নেই। এখন এই যে হ্যাঁ ভোট জয়ী হয়ে আসলো, এটার অর্থটা কি দাঁড়ালো, এবং বিএনপি আসলে কোন ধরনের দায়িত্ব বা দায় নিয়ে এই সরকার গঠন করতে চলেছে? ধন্যবাদ আপনাকে মতিন। যেই পরিস্থিতিতে আসলে ভোটটা হলো সেটা তো খুবই অন্তত বাংলাদেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য খুব ইউনিক, যেখানে আপনার জাতীয় সংসদের নির্বাচন এবং একটি গণভোট একই সাথে একই দিনে অনুষ্ঠিত হলো। এখন এই যে গ্যাজেটের কথা যেটা বলছেন, সেটাতে দেখবেন যে এটা মোটামুটি এখন সবাই জানে যে 4টা বিষয়ের আপনি সম্মতি দিচ্ছেন হ্যাঁ এর মাধ্যমে। সেই 4টা বিষয়ের চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে মানে অন্যান্য অপরাপর যে সমস্ত সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা পার্টির প্রমিজের এবং তাদের প্রায়োরিটির উপরে ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দল যারা আসলে জয়ী হয়ে আসবেন তাদের উপরে। কিন্তু 1 থেকে 3 এই যে 3টি বিষয়, সেগুলো কিন্তু সংবিধানের মৌলিক কিছু সংস্কারের প্রশ্ন। এখন এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, প্রসিডিউরালি ওই হাওয়া ভোট যেহেতু আপনার জয়যুক্ত হলো, সেটার কারণে 180 দিনের জন্য একটি কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল গঠন হবে। সেই কাউন্সিল তাদের কর্মদিবসের 1 থেকে 180 দিনের মধ্যে সংবিধানের যে 30টি, যেটা সবাই সম্মত হয়েছেন এরকম সর্বসম্মত 30টি হচ্ছে রিফর্ম এজেন্ডা আছে, সেই 30টি হচ্ছে বাস্তবায়ন করবেন। এবং এইসব এখানে কি বাস্তবায়ন আলোচনার সুযোগ আছে তাদের? আলোচনা বলতে ওই কমিশনের নিজেরাই কাউন্সিল যেটা হবে সেই কাউন্সিল নিজেরাই আলোচনা করবে। আলোচনা করার পর মানে সেখান থেকে পরবর্তীতে ওনারা ফাইনাল পরিবর্তনের করবে। সুযোগ আছে এরই মধ্যে যা তারা একমত হয়েছেন? এখন এইটা আসলে কোথাও পরিষ্কারভাবে কোনো কিছু নেই। এটা আলোচনা করবেন, যদি কাউন্সিল নিজেরা ফাইনালাইজেশনের প্রশ্ন আসে তাহলে তো পরিবর্তনের সুযোগ তো থাকতেই হবে। যদি আসলে সেরকম কিছু না থাকে তাহলে এটাকে শুধু কাউন্সিলের তো আর অর্থ থাকে না। কাউন্সিলেরও কোনো অর্থ থাকে না, এটাকে শুধু একটা সিল মেরে ফাইনাল বলে দিলেই চলতো। কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে অন্য জায়গায়। সেটা হলো যে আপনার সংবিধানের যে কোর রিফর্মের যে প্রশ্ন, সেই রিফর্মটা আপনি করতে দিলেন কাকে? ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্টদেরকে। ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট যে কনস্টিটিউশনের মাধ্যমে হচ্ছে আপনার নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং নির্বাচন পরবর্তী সময়ে শপথ গ্রহণ করবেন, তাদেরকে দিয়ে ওই সংবিধানটাই আমূল পাল্টে ফেলার মতো মৌলিক পরিবর্তন করার জন্য তাদেরকে দায়িত্ব দিলেন কাউন্সিল গঠন করে। এটা তো কোয়াইট অ্যাবসার্ড। কারণ আপনার যদি আপনি চিন্তা করেন যে সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ হয়, সেই গণপরিষদ সংবিধান প্রণয়ন করে সুনির্দিষ্ট সময়ে, তার পরবর্তীতে হচ্ছে আপনার ওই সংবিধানের অধীনে নির্বাচন হবে। ইলেক্টেড মেম্বাররা যেটা করতে পারবেন, সংবিধানের সংশোধন করতে পারবেন, শুধু প্রয়োজনীয় সংশোধন, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোটাকেই পরিবর্তন করে ফেলতে পারবেন। এখানে কিন্তু এই বিধান যখন আপনি নিয়ে আসছেন তখন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার কিন্তু এখানে দাঁড়াচ্ছে। তার চেয়েও বড় ব্যাপার যেটা দাঁড়ালো, যে আপনি যে কাউন্সিলের কথা বলছেন, সেই কাউন্সিল যখন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত 180 দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন, এর মধ্যে পাবলিক কনসালটেশনের কোনো ব্যাপার নেই। অর্থাৎ সর্বময় ক্ষমতার মালিক যে জনগণ আমরা বলছি, সেই জনগণের কিন্তু আর মত প্রকাশের কোনো সুযোগ থাকলো না এখানে। তাহলে আপনি আমার কাছ থেকে যখন হ্যাঁ ভোট নিয়ে নিলেন, হ্যাঁ বা না আমি যেটাই দিই, যখন আমি ধরেন হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ আসলে কিসের জন্য দিলাম? অর্থাৎ ইতিপূর্বে যে সময় আমাদের আরও দুটো ভোট হয়েছে, ধরেন গণভোট, সর্বশ্রেষ্ঠ যেটা ছিল সেটা হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসবেন কিনা সেটা নিয়ে। অর্থাৎ কোয়েশ্চেন ছিল একটাই, আমরা হ্যাঁ বলাতে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মের মধ্যে আমরা কনভার্ট হয়ে গেছি। তাহলে এই যে ডিসিশন মেকিংয়ের প্রসেসে কিন্তু আমরা ভূমিকা রেখেছি, অর্থাৎ জনগণ। কিন্তু এই কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল তৈরি করে আপনি যে জটিলতা তৈরি করলেন, এখানে তো আসলে আমি ওই কাউন্সিল গঠন করে ওনারাই আলোচনা করতে পারবেন সেটার জন্য কনসেন্ট দিচ্ছি। সেটার জন্য তো আমার কনসেন্টের প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বার্স, ওনারা গিয়ে হচ্ছে সংবিধানের সংশোধনীর পরিবর্তে ওনারা মৌলিক কাঠামোগত পরিবর্তনই করে ফেলবেন। সেইটা আসলে করতে পারার ম্যান্ডেট কে দিল? সেটা তো আপনার এই এখনও তো বিদ্যমান কনস্টিটিউশনেই আপনি শপথ গ্রহণ করবেন। মানে খুব ইমিডিয়েটলি আমরা যেটা আপনাদের খবর থেকেও শুনছিলাম যে অতি সত্বরই নির্বাচন কমিশন গ্যাজেট করবে, করার জন্য মেবি অনুরোধ করা হয়েছে। তাহলে আজকে রাতেই যদি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো খুব তড়িঘড়ি করে হয়তো কাল পরশুর মধ্যেই শপথ অনুষ্ঠানও হয়ে যাবে। তো শপথ কোন আইনে নেবেন এবং কোন সংবিধানের অধীনে নেবেন তো এই বিদ্যমান সংবিধানের অধীনেই। তাহলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সেই সংবিধানটাকেই আবার আমূল পাল্টে ফেলবেন।
এই জটিলতাগুলো রয়ে যাবে। এই জটিলতাগুলো যে আসলে ম্যান্ডেটটা তারা পাচ্ছেন, এখানে তো দুটো ম্যান্ডেট নিয়ে তারা আসছেন। দুটো ম্যান্ডেট নিয়ে আসছে। সেক্ষেত্রে যেহেতু সংবিধান সংস্কারের একটা ম্যান্ডেট সেখানে রয়েছে, সেটাতে সেটা কি যেতে তাদের পারবে। এই ক্ষমতাটা দিচ্ছে সেটা কিনা? ক্ষমতা বলতে আমি যেটা আসলে বলতে চাই, আমি বলতে চাইছি না যে ওনারা স্টাক, ওনারা কিছুই করতে পারবেন না এই নির্বাচিত সংসদে, এই হ্যাঁ ভোট নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না, বা এই সংস্কারগুলো ওনারা করতে পারবেন না, সেই কথা আমি বলছি না। আমি বলছি আপনি যদি অন্তত এই গণভোটের বিষয়টাকে আপাতত একপাশে সরিয়ে রাখেন, তাহলে ওনাদের এই জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে আসলে ওনারা কি ম্যান্ডেটটা পেলেন, এই ম্যান্ডেট অনুযায়ী ওনারা যদি ধরে নিয়ে যে সংবিধানের সংশোধন করতে পারবেন, তাহলে সেই সংশোধন করার জন্য তো ওই 2/3 মেজরিটি নিয়ে ইউজুয়াল প্রসেসে বিদ্যমান সংবিধানে যা আছে সেই অনুযায়ী যে সমস্ত পরিবর্তনগুলো তারা করতে পারবেন, সেই পরিবর্তনগুলো ইউজুয়াল প্রসেসেই হবে। জি, অর্থাৎ ওই কাউন্সিলের মাধ্যমে আলাদা করে হওয়ার কোনো প্রয়োজন আমি দেখছি না। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসতে চাই, যেটা আসলে নির্বাচনের আগেই বিশাল একটা বিতর্কের জায়গা ছিল, পিআর এবং উচ্চকক্ষেও বিএনপির নিজস্ব যে প্রস্তাব সেখানেও আছে, জুলাই সনদেও আছে, কিন্তু উচ্চকক্ষ কেমন হবে সেটা নিয়ে আসলে শেষ পর্যন্ত আলোচনাতেও কোনো ঐকমত্য আসেনি। এখন আসলে বিএনপি যদি এই নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষ করে, সেটা কখন করবে, করলে তার সদস্য নির্বাচন প্রক্রিয়া কি দাঁড়াবে, এবং সেখানে যদি জামাত আবার রাজপথের আন্দোলনে যাবার চেষ্টা করে পিআর এর প্রসঙ্গে, তাহলে কি আমরা খুব দ্রুতই আরেকটা উত্তপ্ত পরিস্থিতির দিকে যাব? পরিস্থিতি কিছুটা কিন্তু ঘোলা হবে, এটা সত্য। কারণ বিএনপি তো আবার নিজস্ব সংস্কার প্রস্তাব আছে, তার সাথে আবার এই যে এই জুলাই সনদের যে প্রস্তাব, এটা মিলেমিশে কিন্তু অনেকটা জায়গায় কনফ্লিক্ট আছে, এটা কিন্তু পরিষ্কার। এই অবস্থায় মানে গভর্নমেন্ট মানে প্রথম 2-3 মাসের প্রচণ্ড একটা টানাপোড়েন যাবে। আজকে মির্জা ফখরুলের মানে কোনো হানিমুন পিরিয়ড থাকছে না এই সরকারের? কোনোভাবেই না। মানে যেই মাত্র সরকার বা পার্লামেন্ট গঠিত হচ্ছে, সরকার শপথ নিচ্ছে, সেই মাত্র কিন্তু একটা দৌড়ের উপর থাকবে। জামাতের আমির আজকেই রাজপথের আজকে আন্দোলনের দেখেন, কথা বলেছেন। এক্স্যাক্টলি, বিদেশি পত্রিকা নিউ ইয়র্ক টাইমস না কোন পত্রিকা দেখলাম, বা বাদ দিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বলছেন যে তার প্রথম হচ্ছে অর্থনীতি, ইকোনমিক অবস্থাটা। আপনি যেই জটিলতার মধ্যে পড়ছেন, এটা এক এক করে শর্ট আউট করে ওগুলো বাস্তবায়ন করতে গেলে আপনার বেশ লম্বা সময় কিন্তু লাগবে, 1-2টা সেশন না, অনেক দিন ধরে চলতে থাকবে। তো আবার প্রশাসনের যে পে স্কেল, সেটাও তো একটা বড় বেশ ইস্যু হয়ে অনেকগুলাই, দাঁড়াতে পারে। সেজন্যই বলছি যে ইকোনমি যে অবস্থা, ফলে আপনি কোনটা রেখে কোনটা করবেন। আমার যেটা ধারণা একটা শর্টকাট বুদ্ধিতে যাবে, সেটা হলো এই পুরো বিষয়টা পর্যালোচনার জন্য কিভাবে করলে ভালো হয় আর একটা কমিশন গঠিত হতে পারে। সেই কমিশনকে হয়তো 1 বছরের মেয়াদ দিয়ে 1.5 আবার বছরে কি যথেষ্ট কমিশন হয়নি? ওই যে ফরেন কি জানি এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যেখানে ফরেন বসে সার্ভিসেস ট্রেনিং ইনস্টিটিউট। ওই ট্রেনিং ইনস্টিটিউটটা আবার হয়তো পুনর্জীবিত হতে পারে। ওখানে বসে একটা ডাউস আকারের একটা কমিশন চলতে থাকলো আর কি। কারণ একটা খুবই জটিল একটা অধ্যায়। কারণ কিন্তু জনাব দীপু, এই যে অনেকগুলো কমিশন এবং দিনের শেষে খুব বেশি বাস্তবে পরিবর্তন না হয়, এটার ব্যাপারে মানুষ এরই মধ্যেই যথেষ্ট ক্লান্ত না? বিএনপি যদি আবার একই কাজ শুরু করে। না, আমি এটা জাস্ট একটু স্যাটার করলাম আর কি, এটাই হবে তা না, কিন্তু বিষয়টা এটাকে একদিকে রেখে এটাকে ধীরে ধীরে মানে মানে এগোনো ছাড়া চট করে হবে না। এবং যেহেতু এবার খুব ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে, জামাত, এনসিপি তারা মুখায় থাকবে, তারপরে নিরপেক্ষ সদস্য হিসাবে রুমিন ফারহানা মতন মানুষরাও থাকবে, তো তারা প্রতি পদে পদে এই বিষয়গুলো তো মানে রুমিন ফারহানা কি আলাদাই থাকবেন বলে আপনি মনে করেন? আমার এ হলো থাকা উচিত। কারণ এমনিতেই তো 2/3, তাই না, পার্লামেন্টের এই অবস্থানটা কিন্তু দলটাকে একটা ফ্যাসিজমের দিকে ঠেলে দেয়। তো তার মধ্যে আবার যদি রুমিন ফারহানাও যুক্ত হয়, তাহলে আর ভারসাম্য থাকবে না, বরং রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে চারিদিকে ব্যাটিং করার মতো দিয়ে সংসদটাকে উজ্জীবিত রাখবেন, এটা আমার প্রত্যাশা আর কি। এখন রাজনৈতিক পরিকল্পনা হাসনাত আব্দুল্লাহর মতন মানুষ যাচ্ছেন, হ্যাঁ, জামাতে না, হাসনাত যথেষ্ট আব্দুল্লাহ সংখ্যা নিয়ে যাচ্ছে। আর জামাত তো একই, এখন তো আর আলাদা করার না, তারা একটা কমন প্ল্যাটফর্ম, এবং তারা সবসময় ওই যে
তারা তো বলেছিলেন ইনকলাব যে এটা জিন্দাবাদ, শুধুমাত্র নির্বাচনী জিহাদ ঐক্য। জিন্দাবাদ, আধিপত্যবাদ এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকবে আর কি। কিন্তু এনসিপির তরফ থেকে তো বলা ছিল যে এটা শুধুই নির্বাচনী ঐক্য, এরপরে আসলে এটা অনেক কথাই তো বলছিলাম, আমরা তো অনেক কিছুই প্রত্যাশা করছিলাম যে এটা একটা তরুণদের একটা আলাদাই হবে এবং অনেক নিরপেক্ষ মানুষ সমর্থন করবে একটা আলাদা, কিন্তু শেষ পর্যন্ত তো ঘুরে ফিরে আওয়ামী লীগের যে সন্দেহ ছিল আমরা বারবার সেটার বিরুদ্ধে করতাম, দেখা গেলো যে ওইটাই কার্যকর হলো আর কি। এটা মিলেমিশে একাকার হয়ে গেছে, হয়তো আরও ভবিষ্যতে একীভূত হয়ে যাবে আর কি। আলাদা হওয়ার সম্ভাবনা দেখেন না আপনি? কোনোভাবেই না, এখন যেই ফাঁদের মধ্যে পড়ছে, কারণ জামাত হচ্ছে বিএনপি খেয়ে ফেলার মতন শক্তিও যেখানে, এখানে তো মানে এনসিপি তার কাছে তো মানে পুঁটি মাছ আর কি, কিছুই না। আমরা বলতাম না 2001-এর যখন নাকি জামাত বিএনপি জোট সরকার ছিল যে আর একটা টার্ম যদি থাকে তাহলে বিএনপি খেয়ে ফেলবে জামাত, তো এখন এনসিপি তো কিছুই না। আর মানে বাংলাদেশের ইতিহাসে এইরকম সংখ্যা নিয়ে আসাটা এটা বিপজ্জনক, মানে বিএনপির জন্য, কারণ আর কোনো মাঝখানে কোনো শক্তি নেই। এই জন্য বলছিলাম যে এখন রুমিন ফারহানাদের অ্যাক্টিভ হইতে হবে, এর মধ্যে যদি মানে রাজনৈতিক বোধোদয় হয় অথবা সমাধান হয়, আওয়ামী লীগ যদি ইন করে, অন্তত সংসদের বাইরেও যদি থাকে একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ, তাহলে বিএনপির জন্য সেটা রক্ষা। কি